স্ট্রোক ব্রেনের রক্তনালী সংক্রান্ত একটি রোগ। এটাকে অনেক সময় অনেকে ভুল করে হার্টের রোগের সাথে কনফিউজ করে ফেলে। স্ট্রোক সারা ওয়ার্ল্ড ওয়াইড মৃত্যুর অন্যতম প্রধান একটা কারণ এবং পঙ্গুত্বের প্রধান একটি কারণ। স্ট্রোক হয় যখন হঠাৎ করে ব্রেনের রক্তনালী রক্ত সরবরাহ হঠাৎ করে যদি বন্ধ হয়ে যায়। এটা দুইভাবে হতে পারে। একটা যদি রক্তনালী যদি হঠাৎ করে কোনো ব্লক হয়ে যায় কোনো কারণে, সেটা দিয়ে হতে পারে, যেটাকে আমরা বলি ইসকেমিক স্ট্রোক। অথবা রক্তনালী যদি ছিঁড়ে যায়, যদি ফেটে যায়, তাহলে ব্লিডিং হয়ে হতে পারে, যেটাকে হেমোরেজিক স্ট্রোক বলে। তো বেশিরভাগ স্ট্রোক, শতকরা 85% স্ট্রোকই হচ্ছে ইসকেমিক স্ট্রোক, যেটা রক্তনালী ব্লক হয়ে হয়। যেসব স্ট্রোকের ঝুঁকি যদি কমানো যায়, রিস্ক ফ্যাক্টরগুলো যদি কন্ট্রোল করা যায়, তাহলে শতকরা 90% পর্যন্ত স্ট্রোক প্রতিরোধ করা সম্ভব। স্ট্রোক ঝুঁকির মধ্যে প্রধান ঝুঁকি হচ্ছে হাই ব্লাড প্রেশার, তারপর আছে ডায়াবেটিস, রক্তে কোলেস্ট্রল যদি বেশি থাকে, কোনো কার্ডিয়াক সমস্যা যদি থাকে, হার্টের সমস্যা, হার্টের রিদমের যদি প্রবলেম থাকে, ইরেগুলার হার্ট রেটস, এগুলাই প্রধান ঝুঁকি, যেগুলা প্রতিরোধযোগ্য ঝুঁকি। এছাড়া যদি ওয়েট বেশি থাকে, কারোর ওয়েট গেইন হয়, ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি, এগুলাতেও স্ট্রোকের রিস্ক বেড়ে যায়। তো এবং এইসব যদি কন্ট্রোল করা যায়, তাহলে এটা একটা প্রতিরোধযোগ্য ডিজিজ বলতে পারি আমরা। স্ট্রোক কিন্তু হঠাৎ করে হয়। হঠাৎ করে এটা নির্ভর করে যে ব্রেনের কোন অংশে রক্ত চলাচল ব্যাহত হচ্ছে, সেটার উপরে স্ট্রোক সিমটমগুলো ডিপেন্ড করে। এবং স্ট্রোকের সিমটমগুলো সাধারণত হঠাৎ করে হয়। হঠাৎ করে যদি মুখের একটা অংশ যদি বাঁকা হয়ে যায়, হঠাৎ করে যদি একটা হাত বা একটা পা যদি মুভমেন্ট করতে না পারে, হঠাৎ করে কথা বলতে অসুবিধা, হঠাৎ ব্যালেন্সের সমস্যা, হঠাৎ করে দেখতে সমস্যা, এই সমস্ত কিছু স্ট্রোকের লক্ষণ। সাধারণ মানুষের জন্য স্ট্রোক চিনার খুব ইজি একটা ওয়ে আছে, যেটাকে আমরা বলি ফাস্ট, FAST, ফেসিয়াল উইকনেস, মুখে কোনো অংশ বাঁকা হয়ে যাচ্ছে কিনা। আর্ম উইকনেস, হাত উঠাতে অসুবিধা হচ্ছে কিনা বা পা উঠাতে অসুবিধা হচ্ছে কিনা। ফর স্পিচ, যে কথায় জড়তা বা কথা বলতে হঠাৎ করে অসুবিধা হচ্ছে কিনা। আর টাইম হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট স্ট্রোকের ক্ষেত্রে, কারণ স্ট্রোক ম্যানেজমেন্টের জন্য টাইম একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। সময় এবং স্ট্রোকের চিকিৎসার সাকসেসই নির্ভর করে টাইমলি ইন্টারভেনশনের উপর। আচ্ছা, স্ট্রোক হলে তাৎক্ষণিক আসলে ট্রিটমেন্ট আসলে বাসায় শুরু করার কিছু নাই। তাৎক্ষণিক রোগের উপসর্গগুলো যদি বোঝা যায়, তাৎক্ষণিক হসপিটালে আনা, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। কারণ হসপিটালে আনলে আমরা সিটি স্ক্যান করে বুঝতে পারবো যে এটা কি ধরনের স্ট্রোক, এটা ইসকেমিক নাকি হেমোরেজিক। ইসকেমিক যদি হয়, তাহলে তাকে ইসকেমিক স্ট্রোকের যে ইমিডিয়েট ম্যানেজমেন্ট, সেটা করা সম্ভব। আইদার থ্রোম্বোলাইসিস অথবা থ্রোম্বেক্টমি কিছু কিছু জায়গায় হয়, যেটা একটা বিশেষ পদ্ধতির মাধ্যমে রক্তনালী থেকে ক্লটগুলো বের করে আনা সম্ভব। তো এটা হচ্ছে ইমিডিয়েট ম্যানেজমেন্ট। এটা ডিপেন্ড করবে কি ধরনের স্ট্রোক সেটার উপর। কাজেই তাৎক্ষণিক হচ্ছে তাকে হসপিটালে নিয়ে আসা, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। এখন স্ট্রোকের আধুনিক অনেক চিকিৎসা আছে, যেটা বাংলাদেশে হচ্ছে, স্পেশালি ইসকেমিক স্ট্রোকের ক্ষেত্রে। কিন্তু সেক্ষেত্রে সময় একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এবং এই জন্য রোগীর আমরা যদি লক্ষণগুলো সম্পর্কে জানি, যত তাড়াতাড়ি আইডেন্টিফাই করা যাবে স্ট্রোক এবং যত তাড়াতাড়ি তাকে চিকিৎসার আওতায় আনা যাবে, তত ভালো রেজাল্ট আমরা এক্সপেক্ট করব। তো ইসকেমিক স্ট্রোকের ক্ষেত্রে যদি 3 থেকে 4.5 ঘন্টার মধ্যে রোগীকে আনা যায়, যেখানে স্ট্রোকের চিকিৎসা করা সম্ভব, ওরকম যদি হসপিটালে, যেখানে থ্রোম্বোলাইসিস বলি আমরা, যেখানে আমরা একটা বিশেষ একটা ইনজেকশনের মাধ্যমে জমাট রক্ত ওগুলা যদি ডিসলভ করে দেওয়া যায় এবং রক্ত চলাচল যদি সচল করা যায়, তখন সেটা দেখা যায় যে সেটার আউটকাম অনেক ভালো হয়। হ্যাঁ, এবং এই ক্ষেত্রে নিউরোলজিক্যাল যে তার যে ডেফিসিট, যে তার যে উইকনেস বা যে সমস্যা, সেটা টোটালি রিভার্স করা সম্ভব কিছু কিছু ক্ষেত্রে। এটা এই চিকিৎসা এটা সারা ওয়ার্ল্ড ওয়াইড অনেক আগে থেকে স্টার্ট হয়েছে। আমাদের দেশেও গত কয়েক বছর যাবত আমরা এটা আমাদের হসপিটাল সহ অনেক হসপিটালই হচ্ছে। সেক্ষেত্রে সচেতনতা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এবং রোগের লক্ষণগুলো জানা এবং খুব তাড়াতাড়ি তাকে নিউরোলজি হসপিটালে নিয়ে আসা।
স্ট্রোক কিন্তু একটা প্রতিরোধযোগ্য একটা ডিজিজ। যদি রিস্ক ফ্যাক্টর সেগুলো কন্ট্রোল করা যায় তাহলে প্রায় 90% পর্যন্ত স্ট্রোক প্রিভেন্ট করা সম্ভব। এর মধ্যে আছে হচ্ছে স্মোকিং। যদি ধূমপান বন্ধ করা যায় তাহলে স্ট্রোকের রিস্ক অনেকাংশে কমে যায়, কারণ ধূমপান কিন্তু স্ট্রোকের রিস্ক ডাবল করে দেয়। তারপরে চর্বি জাতীয় খাবারগুলো পরিহার করা, হ্যাঁ, ভালো হেলদি লাইফস্টাইল, ফিজিক্যালি অ্যাক্টিভ থাকা, রেগুলার এক্সারসাইজ, রেগুলার হাঁটা চলা, হ্যাঁ, ব্যায়াম, এগুলো করা। তারপরে আপনার কারো যদি ব্লাড প্রেশার থাকে, প্রেশারটাকে কন্ট্রোল রাখা। ডায়াবেটিস যদি থাকে, ডায়াবেটিস কন্ট্রোল করা। কার্ডিয়াক প্রবলেম থাকলে এটা নিয়মিত ফলো আপ করা কার্ডিওলজিস্টের সাথে। এইসব যদি করা হয় তাহলে এটা স্ট্রোক প্রিভেন্টে অনেক হেল্প করবে, এবং যাদের একবার স্ট্রোক হয়ে গেছে তাদেরও ফার্দার স্ট্রোক প্রিভেনশনের জন্য এসব জিনিসগুলো নিয়ন্ত্রণ রাখা জরুরি। রিস্ক ফ্যাক্টরের মধ্যে কিন্তু একটা বড় কারণ হচ্ছে হাই ব্লাড প্রেশার, এবং যেটা খুব সহজেই নিয়ন্ত্রণ করা সম্ভব। হাই ব্লাড প্রেশার এটা তো সিম্পল, যে কোনো জায়গায়, যে কোনো ইভেন গ্রামেও একটা সাধারণ মানুষও একটা সেন্টার বা যে কোনো জায়গায় প্রেশারটা প্রায় যে চেক করতে পারে। স্পেশালি যাদের প্রেশার বেশি থাকে তাদের মাঝে মাঝে চেক করা দরকার। আর তারপরে একটা বয়সের পরে গেলে আমার মনে হয় একটা মাঝে মাঝেই প্রেশারটা কন্ট্রোল, মানে দেখা দরকার যে হ্যাঁ প্রেশারটা কিরকম কন্ট্রোলে আছে কিনা। আর যারা প্রেশারের মেডিসিন খান তাদের তো অবশ্যই চেক করা দরকার পিরিয়ডিক্যালি। প্রেশারের ওষুধ খেতে খেতে অনেকে মনে করে হ্যাঁ কন্ট্রোলে আছে, আমরা বন্ধ করে দিই, কিন্তু বন্ধ করে দেওয়ার পরে কিন্তু প্রেশার আবার বেড়ে যেতে পারে। হ্যাঁ, যদি প্রেশার ওষুধ অনেক সময় আমরা কমায় দিই, যদি দেখা যায় যে প্রেশার বেশি কমে যাচ্ছে তখন হয়তো প্রেশার ওষুধগুলো কমানো হয়। হ্যাঁ, বা কোনো কোনো সময় অ্যাডজাস্ট করা হয়, কিছু সময় সাইড ইফেক্টের জন্য অন্য সুইচ করা হয় অন্য ওষুধে। কিন্তু নিজে থেকে আসলে প্রেশার ওষুধ বন্ধ করে দেওয়া ঠিক না, কারণ এটাতে দেখা যায় যে অনেক রোগী অনেক সময় মনে করে ঠিক আছে প্রেশার তো ভালো আছে এখন বন্ধ করে দিই, কিন্তু এটাতে কিন্তু ঝুঁকি থাকবে। এটাতে দেখা যাবে যে তার প্রেশার একসময় আবার কন্ট্রোলের বাইরে চলে যাবে, এবং হার্ট ডিজিজ, হার্ট অ্যাটাক, ব্রেন অ্যাটাক, স্ট্রোক, এগুলোর রিস্ক অনেক বেড়ে যাবে।